ভোর 4টে মতন বাজে, একদম নির্জন, পুরো চারিদিকটা ফাঁকা একদম। এই যে তো তার মধ্যে থেকে বেরিয়ে পড়লাম। এখন যাব কোথায় না, সরজুঘাট, নয়াঘাট, এই রাস্তাটা ধরেই যেতে হয় নয়াঘাট, সেখান থেকে রাম মন্দির। তো শুরু হয়ে গেল আজকের এপিসোড। যারা যারা এসেছেন সবাই লাইক করে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং দেখতে থাকুন আজকের পর্ব রাম মন্দির ও অযোধ্যা। এখন কিন্তু আমি এদিক থেকেই সোজা আসলাম, সোজা এসে তারপরে এই যে জায়গাটা, এই জায়গাটায় যারা গাড়ি ঠাড়ি নিয়ে আসবে তারা উপরটা দিয়ে গেলেই হবে। হেঁটে যাচ্ছি তাই এটা দিয়ে যেতে হবে। এটা একই রাস্তা আর কি, গাড়ি নিয়ে গেলে এটা দিয়ে গেলে সুবিধা, আর হাঁটা পথের জন্য এটাই ঠিক আছে। হাঁটা পথে মানে এই ওঠা নামা করার থেকে সোজা রাস্তা পাশ দিয়ে টুকটুক করে যাওয়াই ভালো। আসলে এখন বুঝলাম ব্রিজটা কেন করা, ওই যে তখন ওখান থেকে কেন উপরে উঠে গেল। এর সামনে রয়েছে রেল লাইন, এই যে রেল লাইন, এই কারণেই উপর দিয়ে রাস্তা করা। তো পায়ে হেঁটে গেলে তো নিচ দিয়ে যাওয়াই ভালো বললাম। ওই যে অযোধ্যা স্টেশন, অযোধ্যা ধাম স্টেশন। আর এদিকে যাচ্ছি আমি সরজুঘাট, তারপরে আবার আসবো অযোধ্যা মন্দির, মানে রাম জন্মভূমি মন্দির। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় পরে এই গেটটা, আমি তখন ওইটা যাব না, আবার আমাকে ফিরে আসতে হবে। আমি আগে সরজু নদী স্নান করব। অযোধ্যা নগরী। সোজা রাস্তা আসার পরে এই যে এরকম একটা মোড়, এদিক থেকেও একটা রাস্তা এসেছে, আর আমাকে যেতে হবে এখন এইটা ক্রস করে। মানে এই রাস্তাটা কিন্তু এইভাবে সোজা চলে গেছে ওইদিকে, কিন্তু আমি যেদিক থেকে এসেছি ঠিক তার অপোজিটে আর একটা রাস্তা আছে, ওই যে ওইদিকে আমাকে যেতে হবে। এই যে অপোজিট দিয়ে গিয়ে এই রাস্তাটা সোজা চলে গেছে সরজু নদীর দিকে। বাবা, তিনটে ক্যামেরা লাগানো একসাথে। এই যে দেখতে পাচ্ছেন তারকাটা দিয়ে যেভাবে ঘিরে রাখা, এবং মানে এই একটা তারপরে আবার পাঁচিল, মানে বর্ডারের থেকে বেশি সিকিউরিটি। এখান থেকে যাওয়ার সময় আমাকে বারণ করা হয় কোনো রকম ভিডিও করবেন না। মানে 100 মিটার অন্তর অন্তর পুলিশ মোতায়েন করা রয়েছে এখানে, এবং 2-3 জন করে বন্দুকধারী। তো যাই হোক, আমি আর ভিডিও করিনি ওখান থেকে। তারপরে চলে আসি একদম সরজু নদীর পাশে, একদম মানে ওই গলি দিয়ে। এখন এই নদীর পাড় ধরে আমাকে ঘাটে যেতে হবে। তো এখানে অনেকগুলো মন্দির টন্দির রয়েছে, বটগাছ রয়েছে, এই যে নিচের জায়গা, আর এই যে উপর দিয়ে হেঁটে গেলেও যাওয়া যাবে, এখান থেকে হেঁটে গেলেও যাওয়া যাবে। তো আমি কোনাকুনি না গিয়ে একদম সোজা চলে গেলাম, গিয়ে এই যে সরজু নদী, এখানে একটু চর মতন, কিন্তু সামনে গেলে দেখা যাবে একদম পাশ দিয়েই এই নদীতে কিন্তু প্রচুর স্রোত থাকে। এই নদীর বিষয় হচ্ছে ভগবান শ্রী রামচন্দ্র এই নদীতেই বিলীন হয়েছিলেন। উনি অযোধ্যা ধাম থেকে বেরিয়ে এই নদীতে নিজেকে বিলীন করেছিলেন, তারপরে আর উঠে আসেননি। তো এই সেই নদী। আমি এখন এই যে লক্ষণ ঘাটের কাছাকাছি, এটা লক্ষণ ঘাট। আর এই যে এসে গেছি এখন নয়াঘাট, যেখানে রামচন্দ্রজি নিজেকে বিলীন করেছিলেন, এই সেই নদী। আর এই যে বাঁদর দেখতে পাচ্ছেন, এত ঘন ঘন বাঁদর, এদের উৎপাত প্রচুর, হাতের থেকে খাবার টেনে নিয়ে যাওয়া, এগুলো কিন্তু এখানে মোটামুটি ভালোই আছে। তো যাই হোক, আমি একটু আবার ডান দিকে ঢুকলাম। এখানে মন্দিরগুলো দেখে আমার খুব ভালো লাগলো আর কি। তো ভিতরে গিয়ে দেখি সরজু নদীর জল কোনোভাবে কৃত্রিম উপায়ে এইখানে নিয়ে আসা হয়। এখানে সবাই স্নান করে, যাতে নদীতে কোনো রকমে স্নান করে এসে এখানে বেশিক্ষণ সময় দিতে পারে। এই যে এই দিকটা থেকে জল তোলা হয় নদী থেকে, আবার এই দিক থেকে
বেরিয়ে যায়। এই যে আমি এখন নয়াঘাটের একদম নয়াঘাটে, এখানে সবাই স্নান করছে, তাই আমি সেইভাবে ভিডিও করলাম না। এখন আমি স্নান করব। এই যে নগর নিগম অযোধ্যা, তো আমি এখন এখানেই স্নান করে নেব। এখান থেকে স্নান করলাম। এখন যাব রাম মন্দিরের দিকে সোজা, অন্য কোথাও যাওয়ার চিন্তা নেই। তো সোজা চলেছি এখন রাম মন্দিরের দিকে। আমাকে মিউজিকের কারণে এখানের আওয়াজটা আবার দুবার দিতে হলো, কারণ হঠাৎ করে অন্যান্য গান চলে উঠেছে যেগুলো আমার ইউটিউব চ্যানেলে গেলে আমি কপিরাইট খেতে পারি। এখানে দাঁড়িয়ে আর একবার এই যে নয়াঘাটের পাশে নগরটা দেখে নিলাম। এখানে যেহেতু পুরনো সময় থেকে এখানে এখনও মন্দিরগুলো রয়েছে, তো আমি এই দিকে স্নান করে এখন রাম মন্দিরের দিকে যাচ্ছি, রামের জন্মভূমি। এই যে জায়গাটা, এই যে দেখতে পাচ্ছেন এই দিকটা সরজু নদী, ওই যে ঘাটের দরজা দেখা যাচ্ছে। আর এই যে এখানেও সরজু নদী থেকে জল নিয়ে এখানেও আলাদা রকমভাবে একটা নদী মতন করে দেওয়া। এখানে প্রচুর লোক স্নান করছে সব সময়। আর এই যে মন্দির মন্দির মন্দির, কত মন্দির এখানে। এখান থেকে এই উপরের বড় রাস্তা ধরেও যাওয়া যায়, আর এই রাস্তা ধরেও যাওয়া যায়, ওই পার দিয়েও যাওয়া যায়। এই যে সরজু নদী থেকে এখানে একটা খাল কেটে দিয়েছে, তো এই রাস্তা ধরে চললাম রাম মন্দিরের দিকে। এখানে বসার জায়গা করেছে কত সুন্দর করে। আর এই যে দেখা যাচ্ছে, এই যে নদী মতন করে দিয়েছে, প্রচুর জল ওই নদী থেকে তোলা হয়। আর এখানে প্রতিদিন এইখানেও একটা স্রোত টাইপের করেছে। আর সরজু নদীতে সবসময়ই স্রোত কিন্তু থাকে। খালটা আর একবার একটু দেখাচ্ছি। দেখো এখান থেকে চলে আসলাম এই জায়গাটা, এটা হচ্ছে চৌরাহা। এখান থেকে 1 কিলোমিটার মতন যেতে হবে। এই যে যারা দেখেছে আগে তারা তো চিনবে, কিন্তু এই যে জায়গাটা বিনা করা রয়েছে, এখান থেকে এই দিকে যেতে হবে। মানে সরজু ঘাট থেকে এসে ওইদিকে একটা রাস্তা চলে গেছে, ওইটায় গেলে হবে না, এদিকে যেতে হবে। আর এই যে এনাদের লাফালাফি সব সময়। ওই যে চৌরাহা থেকে 100 মিটার দূরে, এইদিকে যেতে হবে এখনো 1 কিলোমিটার, এদিকে যেতে হবে এখনো 1.5 কিলোমিটার মতন রাস্তা, পুরো 1.5 কিলোমিটার পার করে রাম মন্দির। কিছুটা রাস্তা এসে এই যে হনুমানগড়ি, দেখুন কত দূর থেকে লাইন পড়েছে হনুমানগড়ি মন্দিরে ঢোকার জন্য। প্রায় 600-700 মিটার দূর থেকে লাইনটা। তো আমি সেখানে থেকেই দাঁড়িয়ে আছি। আমি কোনো রকমে মন্দিরে ঢুকবো, কিন্তু এখানে আমাকে মোবাইল ফোন ব্যাগ মানে সমস্ত কিছু জমা রাখতে হবে। তো এখানে জমা রাখলাম। সবাই রাম নামে ধ্বনি করছে, আর আমি এই যে হনুমানগড়ি দেখিয়ে এইখানেই মোবাইল জমা রেখে দর্শন হয়ে গেছে। এই যে লাইন, আমি দর্শন করে আবার বেরিয়ে পড়ি আমার উদ্দেশ্যে, মানে রাম মন্দিরের দিকে। ওইখান থেকে আরেকটু এগিয়ে এসে এই যে রাজমহল, রাজমহলের থেকে বাঁদিকে যেতে হবে রাম মন্দিরের জন্য। রাম মন্দির, বালরূপ রাম মন্দির, তারপরে এদিকে যেতে হবে। ওইখান থেকে এগিয়ে এসেই এই যে জায়গাটা, এইখানে লকারের ব্যবস্থা আছে। তো আমি এখানেই লকারের ব্যবস্থায় জিনিসপত্র রেখে দিলাম, কারণ ভিতরে গেলে প্রচুর চেকিং হতে হতে তারপরে ব্যাগ যে লকারে রাখতে দেবে। এই যে লকারটা দেখুন, এরা কিছু টাকা নেই। করুন এই যে রাম মন্দির, ও এই যে রাম মন্দির, এই
যে রাম মন্দির পিছনে রয়ে গেল, এইখানেই কিন্তু মোবাইল ফোবাইল যা আছে সব শেষ, মানে যেমন ব্যাগ ট্যাগ এটা ওটা যা থাকে, শুধুমাত্র পয়সা সাথে নিয়ে যেতে দেবে, তাছাড়া আর কিছু নয়। আর মোবাইল নয়, কিচ্ছু নয়, একদম ফাঁকা হাতে, এমনকি প্রসাদও ভিতরে নিয়ে যেতে দেবে না। এইখানেই লকারে রেখে তারপরে রাম মন্দিরে যেতে হবে। এইখান থেকেই রাম মন্দির আর একবার দর্শন করে নিচ্ছি। ওই যে দেখতে পাচ্ছেন রাম মন্দিরের কাজ চলছে, তো এইটাই হলো রাম মন্দির। ঘুরে আমাকে অনেকটা জায়গা থেকে চেকিং হয়ে রাম মন্দিরে পৌঁছাতে হবে। এই যে দেখছেন এই জায়গাটা থেকে ব্যাগ চেক করাতে হয়, এখান থেকে ব্যাগ চেক করিয়ে তারপরে ভিতরে গিয়ে আবার লকার রুম আছে, প্রচুর লাইন, ওই জন্য আমি বাইরে রেখে দিয়েছি। আর আমি একবার বাইরে থেকে দেখিয়ে দিলাম। এই যে এখন আমার রাম মন্দির দর্শন করা শেষ। আমি তখন এই সোজা রাস্তা দিয়ে আসার সময় ডান দিকে ঢুকে গেছিলাম, হনুমান ঘড়ি হয়ে আমি ভিতর দিয়ে গিয়ে মন্দির দর্শন করেছি। কিন্তু ওই যে হনুমান ঘড়িতে ঢুকলাম, সেখান থেকে বাঁদিকে রাস্তা ধরে সোজা চলে আসলে, ডান দিকে না ঢুকে, এই জায়গাটা থেকে রাম মন্দিরের এন্ট্রি, মেন এন্ট্রি। এখান থেকে সোজা গিয়ে রাম মন্দির, বিশাল চওড়া একটা রাস্তা, 90 ফুট রাস্তা। তো এই জায়গাটা হচ্ছে রাম মন্দিরের এন্ট্রির জায়গা। বিড়লা ধর্মশালা আছে একদম তার সামনেই। তো সমস্ত কিছু দেখিয়ে দিলাম। এই যে রাম মন্দির দর্শন করে বেরিয়ে পড়লাম আবার আজকের একটা নির্দিষ্ট জায়গায় স্থান নেওয়ার জন্য। এই যে আমি রাজপথ থেকে চলে যাচ্ছি আমার যেখানে গন্তব্য করব সেই জায়গায়। তো সবাই সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই চেপে দেবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার সঙ্গে থাকুন। জয় সুখহরি, জয় শ্রীরাম।